প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আজকের বিষয় আমাদের একাদশ দ্বাদশ শ্রেণী প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। আমি মোহাম্মদ মুসাদ্দেক আলী, প্রভাষক, আদর্শ মহাবিদ্যালয় রসায়ন বিভাগ। আমরা আজকে শিখব এস ব্লক মৌল কাকে বলে। এস ব্লক মৌল যে মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাকে এস ব্লক মৌল বলা হয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। এখানে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করছে, তাই এই সোডিয়ামকে এস ব্লক মৌল বলবো। অপরদিকে যে আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, এক্ষেত্রেও সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, তাই ম্যাগনেসিয়ামকেও এস ব্লক মৌল বলবো। এবার আমরা করব পি ব্লক মৌল। পি মৌল বলেন যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসটির সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাকে পি ব্লক মৌল বলবো। যেমন আমরা নাইট্রোজেনের উদাহরণ দিতে পারি, 7 1s2 2s2 2p3। এক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করছে, তাই নাইট্রোজেনকে পি ব্লক মৌল আমরা বলবো। অনুরূপভাবে আমরা ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি, 2s2 2p6 3s2 3p3। এক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, তাই ফসফরাসকে পি ব্লক মৌল বলবো। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করবে তাকে সেই ব্লক মৌল বলতেছে। এরপরে আমরা শিখব ডি ব্লক মৌল। ডি মৌলের ক্ষেত্রে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে, সেই মৌলটিকে আমরা ডি ব্লক মৌল বলবো। যেমন আমরা আয়রনের উদাহরণ দিতে পারি, 26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। অর্থাৎ এই ইলেকট্রনটি সর্বশেষ হচ্ছে এই ইলেকট্রন 3d তে কি করছে, প্রবেশ করছে, তাই আয়রনকে আমরা ডি ব্লক মৌল বলে থাকি। অনুরূপভাবে আমরা যদি স্ক্যান্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যায় p6 4s2 3d1। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি 3d তে প্রবেশ করে, তাই স্ক্যান্ডিয়াম এবং আয়রনকে আমরা ডি ব্লক মৌল বলবো। অনুরূপভাবে এফ ব্লক মৌলের ক্ষেত্রে যে কোনো ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাকে এফ ব্লক মৌল বলবো। আমরা এখন শিখব অবস্থান্তর মৌল।
কাকে বলে? যে সকল ডি ব্লক মৌল আয়ন অবস্থায় তাদের ডি অরবিটালটি আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে 9 পর্যন্ত পূর্ণ থাকবে, সেই সকল ডি ব্লক মৌলটাকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি। যেমন আয়নের ক্ষেত্রে যদি আয়ন অবস্থায় দুটি ইলেকট্রন ত্যাগ করে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখব P6 4s0 3d6, অর্থাৎ আয়ন অবস্থায় 4s অরবিটাল থেকে দুটি ইলেকট্রন চলে যাওয়ার পরও 3d অরবিটালটি আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে সীমাবদ্ধ। এই কারণে আয়নকে আমরা অবস্থান্তর মৌল বলবো। কিন্তু জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামকে আমরা কখনো অবস্থান্তর মৌল বলতে পারবো না, কারণ জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম তোমাদের আয়ন অবস্থায় ডি অরবিটালটি সম্পূর্ণ খালি থাকে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, আর জিঙ্কের ক্ষেত্রে আয়ন অবস্থায় ডি অরবিটালটি সম্পূর্ণভাবে পূর্ণ থাকে। জিঙ্ক 2+ এর ক্ষেত্রে P6 4s0 3d10, এক্ষেত্রে ডি অরবিটালটি সম্পূর্ণভাবে পূর্ণ অবস্থায় থাকার কারণে আমরা এটাকে অবস্থান্তর মৌল বলতে পারি না। অনুরূপভাবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আয়ন অবস্থায় যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি4s0 3d এর ক্ষেত্রেও 0 হয়ে যায়, অর্থাৎ ডি অরবিটালটি সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে যায়। এক্ষেত্রে ডি অরবিটালটি সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে যাওয়ার কারণে স্ক্যান্ডিয়ামকে আমরা অবস্থান্তর মৌল বলবো না। এখন আমরা শিখব মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান, মানে একটি মৌল ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিভাবে বুঝবো এটা কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে। যেমন এস ব্লক, মৌলের ক্ষেত্রে পর্যায় সারণীতে অবস্থান, লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস 2s1, এখানে s অরবিটালে একটি ইলেকট্রন থাকে।
একটি ইলেকট্রন, সেজন্য এটি 1 নম্বর গ্রুপে অবস্থান করবে, গ্রুপ 1। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, আর পর্যায় 2। অনুরূপভাবে আমরা সোডিয়ামের অবস্থান নির্ণয় করতে পারি। সর্বশেষে একটি ইলেকট্রন, তাই গ্রুপ 1। প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হওয়ার কারণে পর্যায় 3। আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলে থাকি দুটি ইলেকট্রন থাকার কারণে এখানে গ্রুপ 2 পর্যায় 3। এবার শিখব পি ব্লক মৌলের ক্ষেত্রে পরস্পরিত অবস্থান। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি তাহলে 1s 2s 2p 3। এখানে সর্বশেষ শক্তি স্তর s এবং p। এই s এবং p এর মোট ইলেকট্রনের সাথে আমরা কি করব, 10 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে তার গ্রুপ। গ্রুপ। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, যে পর্যায় 2। আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে করে থাকি ইলেকট্রন বিন্যাসটি 1s স্কয়ার 2s স্কয়ার 1s2 2s2 2p 6 3s2 3p 1। যদি s এবং p একই অরবিটালে থাকে তাহলে এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 3। এর সাথে আমরা যদি 10 যোগ করে দেব 13। এই গ্রুপ 13। প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 3, এই পর্যায় 3। যদি আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে হিসাব করি Fe আয়নের তাহলে s2 2p6 3s 3p6 4s 2 3d6। এক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি s অরবিটালে ইলেকট্রনটি যদি
ডি অরবিটালে প্রবেশ করে, তারপরে যদি আবার এস থাকে, এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ। 6 + 2 8 গ্রুপ। এবং এখানে সর্বশেষ শক্তি স্তর 4, তাই পর্যায় 4। অনুরূপভাবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, 2p6 3s 3p6 4s2 3d1। s অরবিটালের সামনে d অরবিটাল থাকার কারণে এই দুইটির যোগফল ইলেকট্রনটির 3 নং গ্রুপ। এবং এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, তাহলে পর্যায় 4। এখন আমরা F বলক মৌলের ক্ষেত্রে যদি আলোচনা করি, F বলক মৌলগুলো গ্রুপ সবসময় 3 নম্বর গ্রুপে হয়ে থাকে, 3 নং গ্রুপে। এবং এটির পর্যায় হবে 6 এবং 7 নম্বর পর্যায়ের মধ্যে পড়ে। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।